ভূতভীষণ চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা যারা আমাদের চ্যানেলের ঘটনাগুলো শোনো, তোমরা জানো যে গত সপ্তাহে আমরা বলেছিলাম যে আমাদের স্টুডিওতে, মানে ভূতভীষণ চ্যানেলের স্টুডিওতে একজন স্পেশাল গেস্ট আসবে, যিনি ওনার সাথে কিছু ঘটনা বা ওনার জানা কিছু ঘটনা আমাদেরকে আজকে আমাদের স্টুডিওতে বলবেন। তো ওনার পরিচয় হচ্ছে, উনি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এসেছেন। ওনার নাম হচ্ছে সতীশ সরকার। ওনার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বিশ্বনাথপুর গ্রামে। তো সেখান থেকে, যেখানে আমরা বরণরা যে তাণ্ডব বলে যে এপিসোডটা করেছিলাম, সেই এপিসোডের যেখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে ওনার বাড়ি। তো উনি আজকে এসেছেন আমাদের চ্যানেলে ঘটনা বলার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলে স্টুডিওতে আসার জন্য। তো আজকে যে ঘটনাগুলো আপনি বলবেন, সেটা কোথাকার ঘটনা? এটা পূর্ব পাকিস্তানের ঘটনা। রাজশাহী জেলা, থানা গুরুদাসপুর, গ্রামের নাম বাবলাতলা। আচ্ছা, সেখানকার ঘটনা। তো এটা কবেকার ঘটনা, মানে ঘটেছিল কবে? এটা ঘটেছিল 71 সালের আগে। মানে 1971 সালের আগে। তখন তো বাংলাদেশে, মানে পূর্ব না, পাকিস্তান হিসেবে তখন আছে। পূর্ব পাকিস্তান হিসাবেই ছিল। আচ্ছা, তো ওখানকার যে ঘটনাটা আছে, মানে কি এটা কার সঙ্গে ঘটেছিল? এটা সম্পর্কে আমার ধর্ম মামা, হ্যাঁ। ওনার সঙ্গে ঘটছিল এবং সেটা অলৌকিক ভাবেই ঘটছিল ঘটনাটা। আচ্ছা, তো কি কি বিষয়ে ঘটনাটা, যদি সেটা বিস্তারিত ভাবে আমাদেরকে বলে, তাহলে আমরা এটা বুঝতে পারি। উনি সেই অলৌকিক ভাবেই মহাদেবের দর্শন পাইছিলেন এবং সেটা সশরীরে, যেটা ভূতনাথ বলা হয়, আচ্ছা, তার দর্শন পাইছিলেন। সেটা হলো মাঠের মধ্যে উনি রাত্রে গরুকে খাওয়ার জন্য নিয়ে গেছিলেন। হ্যাঁ। সেই সময় উনি দর্শনটা পাইছিলেন। আচ্ছা, তো সেটার বিস্তারিত ভাবে যদি তাহলে জানানো যায়, তাহলে খুব ভালো হয়। তাহলে ঠিক আছে, আমরা তাহলে সেই ঘটনাটা শুনে নিচ্ছি যে কি ঘটনা ঘটেছিল। তো আপনি তাহলে বলুন সেই বিস্তারিত ঘটনাটা। আমার সেই মামার আর্থিক অবস্থা ভালো ছিল না। আচ্ছা, সে কারণে উনি হাট থেকে দুর্বল গরু, যেগুলা দামে কম, হ্যাঁ। সেই সমস্ত গরুগুলাকে কিনে নিয়ে আসতেন। আচ্ছা, বাড়িতে নিয়ে আসে যত্ন করতেন এদেরকে এবং মাঠে টাটে নিয়ে যে খাওয়াতেন। বিশেষ করে রাত্রিবেলায় উনি মানুষের জমির খেসারি, ঘাসের জমির ঘাস, এগুলা উনি খাওয়াতেন। আচ্ছা, ওনার গরুগুলা একদম প্রশিক্ষণ প্রাপ্তর মতো হয়ে যেত 1-1.5 মাসের মধ্যেই। আচ্ছা, তাদের চেহারারও যেরকম পরিবর্তন হতো, সেরকম প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে যেত। মানে বিভিন্ন হাট থেকে, বাজার থেকে বা ঘর হ্যাঁ, থেকে যেগুলো এগুলা এমনি কম একদম দামে অসুস্থ নিয়ে ছিল আসতেন। সেগুলোই হ্যাঁ, ফিরে সেগুলা আসতো। নিয়ে আচ্ছা, আসতো। আচ্ছা, আর শরীর যখন ভালো হয়ে যেত, স্বাস্থ্য টাস্থ্য ভালো হতো, ওগুলাকে উনি আবার নিয়ে বিক্রি করতেন। তে সেই গরুগুলা এমনই ট্রেনিং প্রাপ্ত হতো যে খাওয়া টেওয়া নিয়ে আসতো। অন্যের জমিতে খাওয়ালে সাধারণত তারা অ্যাটাক করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। যদি কোনো মানুষের আওয়াজ টাওয়াজ পেত, গরুগুলাকে জাস্ট রাস্তায় তুলে দিত। তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে গরুগুলা কি করতো, কি নিজের মনে একদম বাড়ির দিকে চলে যেত। এবং ওনার বাড়িটা ছিল রাস্তা থেকে অনেকটা উঁচু। সেই বাড়ির কাছাকাছি যে যদি কোনো মানুষের আওয়াজ টাওয়াজ পেত, রাত্রিতে মানুষ বের হয়টা, এরকম কোনো আওয়াজ পাইলে গরুগুলার সঙ্গে সঙ্গে হাঁটু মেরে দিয়ে উপরে উঠতো। বাড়ির উঁচু থাকার জন্য হাঁটু মেরে দিয়ে উপরে উঠতো। উপরে ওঠার সঙ্গে সঙ্গে গোয়াল ঘরে ঢুকে শুয়ে পড়তো। মানে হামাগুড়ি দিয়ে দিয়ে উঠতো? হামাগুড়ি দিয়ে, যেটা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এই হামাগুড়ি দিয়ে উঠতো এবং সঙ্গে সঙ্গে গোয়াল ঘরে যাই আর শুয়ে পড়তো। যদি কোনো মানুষ এসে জিজ্ঞাসা করতো, না আমার গরু তো গোয়াল ঘরে শুয়ে যাওয়ার কাটাচ্ছে, দেখেন। পরবর্তীতে ঘর খুললে দেখা যেত, হ্যাঁ, সত্যি সত্যি গরুগুলা শুয়ে শুয়ে যাওয়ার কাটাচ্ছে। এরকম কি লোক আসতো যাদের জমিতে খেসারি খেয়েছে, তারা? হ্যাঁ, 2-1 জন এরকম আসছে, মানে দেখছে। তখন ওরকম কি করতো, হ্যাঁ, গরুগুলা শুয়ে উনি দেখাইতো, দেখো আমার গরু যায়নি, অন্য মানুষের গরু যাইতে পারে। আচ্ছা, আমরা সাধারণত
সঙ্গে সঙ্গে আসলে পরে গরু কিন্তু খাওয়া দাওয়ার পরে যাওয়াটা আর কাটে না, কাটে না, বেশি কিছুক্ষণ যাওয়ার পরে তারপরে আর সঙ্গে সঙ্গে শুয়েও পড়ে না, একটু দেরি হয়। কিন্তু ওনার গরু সঙ্গে সঙ্গে শুয়ে পড়তো, ঘরে ঢোকা শেষ, শোয়া শেষ, শুয়ে যাওয়ার ধরতো। এবার জাবর কাটা থাকলে তার মানুষ এটা মনে করতো না যে কেবল গরুটা মাঠ থেকে আসছে, তারা বিশ্বাস করতো যে না যায়নি, এরকম ভাবে উনি খাওয়াতেন। এবং উনি যে জায়গাটাতে গরু নিয়ে যাইতেন, ওনার বাড়ি থেকে মোটামুটি 4 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর তো আর কোনো কিছু নাই। কোনো এক সময় হয়তো ওখান দিয়ে বসত ছিল, ছোট ছোট ভিটা গুলার চিহ্ন আছে, কাছ দিয়ে একটা নদী, যেটাকে বর্তমানে মরা নদী বলে, সেরকম একটা নদী, কোনো কালে ওইটা চতুর্শিনী ছিল, কিন্তু এখন বদ্ধ নদী। এরকম একটা পরিবেশ। দিনের বেলা তো ওখান দিয়ে মানুষ একা একা ওই রাস্তাতে যেত না। এইবার ওই বাবলাতলা গ্রাম থেকে 51 বিঘা যাওয়ার দুটো রাস্তা ছিল। মানে 51 বিঘা একটা জায়গার নাম? জায়গার নাম। আচ্ছা, ওই বিলদাহার 51 বিঘা আর কি, ওখানে হাই স্কুল প্রাইমারি আছে। মানে 51 বিঘা জায়গার উপরেই ওই প্রাইমারি স্কুল, একটা হাটের একটা অংশ, একটা পাড়া, এটা গড়ে উঠছিল 51 বিঘা জমির উপর। এটার নামই ছিল 51 বিঘা। আচ্ছা, বিলদহ বলে যে জায়গাটার কথা বললেন, বিলদহর ঘটনা কিন্তু একজন আমাদেরকে স্টুডিওতে পাঠিয়েছে, আমাদের চ্যানেলে ঘটনা এরকম পাঠিয়েছিল, যেটা হচ্ছে পাকিস্তানি আর্মির একটা টহলদারি বলে একটা এপিসোড আমরা করেছিলাম, সেটাতে কিন্তু বিলদহ বলে একটা জায়গার নামের কথা উল্লেখ আছে। সেই বিলদহর ঘটনা? হ্যাঁ, সেটা যদি সিংড়া থানাতে হয় তাহলে সেই বিলদহ। আচ্ছা, মানে সেখানে এরকম শুনলাম যে যিনি পাঠিয়েছিলেন ওনার সঙ্গে কথা হয়েছিল, এখানে অনেক রকমের ঘটনা এরকম ওই এরিয়াটা, পাকিস্তান তো অ্যাকচুয়াল নদীমাতৃক দেশ, পূর্ব পাকিস্তান যেটা, সেই নদী বা নদীর আশেপাশে বিল বগর যেগুলো আছে, সেগুলোর মধ্যে অহরহ অনেক ঘটনা ঘটছে আগে, যেটা বর্তমান কালেও 2-1টা ঘটে, কিন্তু আগের তুলনায় কম। আচ্ছা, ওইখানকার বাংলাদেশের যেহেতু ঘটনা আপনার জানা, এগুলো জানা ঘটনা বলছেন, তো ওইখানে চলন বিল বলে একটা জায়গার কথা উল্লেখ আছে। এই চলন বিলেও কি ওই জায়গাটা কি কোন জায়গাটার মধ্যে আর কি? চলন বিল হলো এই যে বিলদহর, বাবলাতলা, দুর্গাপুর, কৃষ্ণনগর, কালীনগর, এগুলার উত্তরে, উত্তর দিকে। হ্যাঁ, উত্তর দিকে। অর্থাৎ হলে বিলদহরের লাগোয়া হলো আত্রাই নদী, আত্রাই নদীর উত্তর পারে হলো কৃষ্ণনগর, কালীনগর, সাপগাড়ি, হরদমা, দুর্গাপুর, এগুলা গ্রাম। এই গ্রামগুলার উত্তরের থেকে শুরু হলো চলন বিল। আচ্ছা আচ্ছা, বিশাল বড় বিল। মানে এই দুটো জায়গার মানে কথা আমাদের এপিসোড যেগুলোতে আগে হয়েছে সেগুলোতে উল্লেখ আছে। যদি আপনি ঘটনাটা শুনে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন। ঘটনাটা শোনা হয় না? ঘটনা শোনা হয়েছে, সেই শোনার পরিপ্রেক্ষিতেই আজকে এটা বলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা তাহলে মূল ঘটনাতে ফিরে যাচ্ছি আবার। তাহলে বলুন। এইবার উনি ওই প্রত্যন্ত জায়গাগুলাতে একদিন নিয়মিতই খাওয়াতেন গরু। একদিন গরু নিয়ে গেছেন জ্যোৎস্না রাত্রি। দেখা যায় বহু জ্যোৎস্না থাকলে যেটা হয়, মানুষের খেসারির জমিতে উনি, বিয়াঘাটের মানুষের জমিতে উনি খেসারির জমিতে গরু লাগিয়ে দিচ্ছেন। তখন ওনার 3টা গরু, বুঝলাম না, 3টা গরু, 3টা গরু। আচ্ছা, 3টা গরু নিয়ে যে খেসারির জমিতে লাগিয়ে দিচ্ছে। সবগুলো চেহারাও একটু খারাপ ছিল? হ্যাঁ, খারাপ ছিল। এবার গরুগুলা খাচ্ছে ঠিক মতো, আর উনি বসে 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 একটু একটু বিড়ি টানছেন। একটু পরে গরুগুলা আচমকাই সেই তনবন আওয়াজ করে খাওয়া বাদ দিয়ে ঘাটটা উঁচু করে তুলছে, কেমন যেন একটু আনমনা আনমনা ভাব হয়েছে। উনি তখন এদিক ওদিক তাকিতুকি করছে, কি ব্যাপার, গরুগুলা তো এরকম করে না, এখনো তো খাওয়াও শেষ হয়নি, তাহলে এরকম করছে কেন? সেই সময় উনি ভালো করে তাকান শুরু করলো, আর গরুগুলাও খাওয়া বাদ দিয়ে ওনার কাছাকাছি আসতে লাগলো। তখন উনি করলো কি, যে আশেপাশে হয়তো বা কেউ আছে,
তাহলে গরুগুলা নিয়ে গরুগুলা সেই হিসাবে সেই পায়ে হাঁটা রাস্তাটা দিয়ে, যে রাস্তাটা গুরুদাসপুর নারীবাড়ি থেকে শুরু করে বিলদহর পর্যন্ত গেছে, মাঠের মধ্যে সেই প্রাচীন গ্রামগুলার মধ্যে দিয়ে সে গাছগোছালিতে ভর্তি, কিন্তু রাস্তা আছে। দিনে যদি কেউ যদি সোজা বিলদহর বা 51 বিঘার হাটে আসতে চায়, তাহলে এই রাস্তা দিয়ে সাধারণত আসে, কারণ জনসংখ্যা বেশি থাকে। আচ্ছা আচ্ছা। তো ওইরকম ওই রাস্তা ধরে উনি গরুগুলাকে নিয়ে যাচ্ছে। পরক্ষণে উনি ভালো করে তাকিয়ে দেখে সামনে দিয়ে একজন হেঁটে যাচ্ছে। মানে রাস্তা ধরে হেঁটে হ্যাঁ, যাচ্ছে। রাস্তা ধরে পূর্ব দিকে অর্থাৎ গুরুদাসপুরের দিকেই হেঁটে যাচ্ছে। তখন উনি ভালো করে দেখে, ভালো করে খেয়াল করে, কে সেই মানুষ? আমার গরুর কাছেও তো আসলো না, মানুষটাকে। এবার উনি আস্তে আস্তে গরু করতে করতে 2 কিলোমিটারের উপরে হবে এরকম জায়গা পার হওয়ার পর উনি প্রায় কাছাকাছি হয়ে গেছে, দেখছে যাচ্ছে, আর চাঁদের আলোতে সব দেখতে পাচ্ছে। দেখে এমনি একজন পুরুষ হেঁটে যাচ্ছে, যার মাথা থেকে পা পর্যন্ত জট। সেই জটগুলা মাটিতে একদম স্পর্শ হয়ে যাচ্ছে, মাঠে স্পর্শ করে যাচ্ছে, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে মাটি ছেঁচড়িয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর এক হাতে ত্রিশূল, আর এক হাতে কুমণ্ডল, এই হাতে নিয়ে উনি ওনার আপন গতিতে হেঁটে চলছে। তখন আমার এই মামার চিন্তার আর বুঝতে দেরি হয় না যে তোর সাক্ষাৎ মহাদেব হবে, আমার গাটা শিউরে উঠছে আর কি। তখন উনি করে কি, গরুগুলাকে ওনার বাড়ির দিকে তাড়াতাড়ি করে চালায়। ওনার বাড়ির কাছাকাছি যে রাস্তা, ওখানে যা টার্নিং, মানে ওই গুরুদাসপুরে যাওয়ার রাস্তাটা একটু দূর দিয়ে, ওই দূরের রাস্তা দিকে ওইটা হেঁটে যাচ্ছে, আর উনি গরুগুলাকে ডান দিকে ক্রস করে দিচ্ছে। ক্রস করে দিলে ওনার গরুর শিক্ষাপ্রাপ্ত, তো ওনার গরুগুলা যথারীতি যাইয়া গোয়ালে ঢুকে গেছে। উনি তাড়াতাড়ি করে এসে এই দিকের সেই মরা নদীতে এসে চান করছে, চান করে আবার উনি বেরিয়ে গেছে। বেরিয়ে যায় আস্তে 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 হাঁটতে হাঁটতে ওনার স্বাদ ধরার চেষ্টা করছে, খুব সাহসী ছিল। তারপরে উনি সেই হাঁটতে হাঁটতে আরো 1 কিলোমিটারের মতো দূরে যায় মোটামুটি ওনার কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা। কাছাকাছি হওয়ার পরে উনি পিছন দিক থেকে যাইয়া ওই মহামানবের বলেন আর যাই বলি, সেটার পা জড়িয়ে ধরছে পেছন দিক থেকে। যখন পা জড়িয়ে ধরছে তখন বলছে পা ছাড়, তুই কে, তুই পা ছাড়। তখন উনি আর কোনো উত্তর দেয় না, চুপ করে ধরেই আছে। মানে ওই আপনার মামা? হ্যাঁ, আমার মামা ধরেই আছে পা। তারা বলছে তাড়াতাড়ি তুই পা ছাড়, পা না ছাড়লে কিন্তু বিপদ আছে তোর। তাও কোনো ভ্রুক্ষেপ নেই, উনি পা ধরেই আছে, পা ছাড়েনি। তারপরে ওনাকে ত্রিশূল দিয়ে কয়েকটা ঘাওয়া টাওয়াও দিছে, মানে খোঁচা টোচা দিছে, দেওয়ার পরেও পা ছাড়েনি। তারপরে বলছে ত্রিশূল দিয়ে কিন্তু তোকে ফুটো করে দেবো একদম, পা ছাড় তাড়াতাড়ি। কোনো ভ্রুক্ষেপ নেই, পা ছাড়ে নাই। তারপরে জিজ্ঞাসা করছে তুই কি চাস, তোর তো অবস্থা খারাপ, যার জন্য তুই অন্যের জমিতে গরুগুলা দিয়ে খাওয়াস, গরুগুলার শরীর ভালো হলে তুই বিক্রি করিস, তোর তো অবস্থা খারাপ, তাহলে তুই কি চাস, তোকে তাহলে ধনী করে দেই, তোর আজ থেকে আর অভাব থাকবে না। উনি বলেন না, তাহলে তুই কি চাস? ওনাকে বিভিন্ন প্রকার প্রলোভন দেখানো হয়, এগুলা কর, এটা করলে তোর ভালো হবে, এটা করলে ভালো হবে। তখন উনি সবগুলাই নাকচ করে, নাকচ করে তারপরে বলে তাহলে তো অনেক সময় হয়ে গেল, তাড়াতাড়ি পা ছাড়, তা নাহলে বল তুই কি চাস। আচ্ছা। তখন উনি বলে যে আমি তোমাকেই চাই। বলছে না, তুই অন্য কোনো কিছু চা।
তোকে আমি সেই ধনী করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, হুম। তুই ধনী হয়ে যাবে। না, ও বলছে আমি তোমাকেই চাই। এবং খালি চাইলে পরে ওকে বলছে যে হ্যাঁ ঠিক, তুই পাবি, হুম। তুই আমাকে পাবি। যেই বলছে পাবি, তখন বলতেছে আমি কিভাবে পাবো, আমার তো কিছুই নাই, হুম। আমার তো একটা পূজা দেওয়ার মতো জায়গাও নাই, তাহলে আমি কিভাবে পাবো? তাহলে আমাকে কিন্তু কথা দিতে হবে, আমি যখন যেখানে বসে যেভাবেই ডাকি না কেন, হুম। আমি যেন তোমার দেখা পাই, তোমার সাড়া পাই, তোমার সঙ্গে আমার কথা হবে। আমি যদি গাছতলাতে বসে একটা গামছা বিছিয়েও যদি আমি তোমাকে স্মরণ করি, হুম। তোমাকে কিন্তু সেই জায়গাতেই হাজির হতে হবে। আচ্ছা। তখন উনি বলে হ্যাঁ তাই হব। তখন উনি একটা নাম বলে যে তুই এই নামে আমাকে ডাকবি, স্মরণ করবি, যেখানেই থাকিস থাকি না কেন, আমি তোর সেই যদি গামছাও পাতিস, আমি সেখানেই হাজির হব। যদি একটা কলার পাতা ছিঁড়েও যদি আসন দিস, আমি সেখানেই আমি হাজির হব। কথা ঠিক থাকবে তো? পা জড়ে ধরেই বলছে যে কথা এগুলা ঠিক থাকবে তো? বলছে হ্যাঁ ঠিক থাকবে। তারপরে উনি বলছে যা পাবি। তারপরে উনি যথারীতি বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পর এত বড় প্রাপ্তির পরে উনি অনেকটা কেমন জানি মানসিক ভারসাম্যহীনের মতো উদাসীন হয়ে যায়। এই কখনো গাছতলায় বসে থাকে, কখনো ঘরের চালে উঠে যায়, এদিক ওদিক ছুটে বেড়ায়, মানে আচমকা একটা কিছু পাইলে যেটা হয়। এইভাবে অনার কিছুদিন চলতে থাকে। হুম। চলতে চলতে তারপরে ২-১ সপ্তাহ পরে উনি স্বাভাবিক অবস্থায় আসে। হুম। তখন ওনার এই কাহিনীগুলা উনি বাড়িতে বলে এগুলা। হুম। এইবার তাইলে বলে সেই হাজির কি করে হয় তাহলে একটু দেখতে হয়। তখন উনি ওই গাছতলাতে গামছা পেতে উনি ওনার সেই দেবতার স্মরণ নিত, উনি বলতো, তারপরে সে হাজির হতো, উনি দেখতেন। অন্য মানুষ যদিও স্বাভাবিক চোখে দেখতো না, কিন্তু উনি দেখতেন এবং ওনারা দুজনে যে কথা বলতেন এটা অন্য মানুষ শুনতে পারত। মানে কি কি কথা হচ্ছে এদের মধ্যে হ্যাঁ। সেটা শুনতে পাইতো, কিন্তু দেখতে পাইতো না যে এর অপর প্রান্তে কে আছে, কে বসে আছে, কে কথা বলছে, সেটা মানুষ দেখতে পেত না, কিন্তু কথাগুলা শুনতে পেত। এর পরবর্তী জীবনে অবশ্য ২-১ জনকে উনি সেইভাবে সেই ভূতনাথকে আমন্ত্রণ করে ২-১ জন যারা বিশ্বাস না করত, তার ২-১ জন মানুষকে উনি দর্শনও করাইছেন। মানে ওটা দেখতে পেয়েছিল। হ্যাঁ, সেই দুটো লোক, একটা লোক এই বছর ২-৩ আগে মারা গেছে, হ্যাঁ। সেই লোকটা দর্শন পাইছিল। উনি খুব গোড়া লোক ছিল, এগুলা কোনো ক্রমেই উনি বিশ্বাস করতো না। কারণ ব্যাপার হচ্ছে যে এগুলো জিনিস যারা মানে কি বলবে, যারা দেখবে না, এখন এখন তো ২০২৪ সাল চলে এসেছে, এখন বিজ্ঞান অনেকটাই উন্নত, এখন এইসব জিনিস অনেকে অনেক কুসংস্কার মনে করবে বা ভাববে যে হয়তো ভুলটুকি দিচ্ছে। অনেকে ভাববে হয়তো ব্যবসা করার জন্য এইসব মানুষকে বুঝায়, বুঝিয়ে নিয়ে তারপরে নিজের ব্যবসাটা খুলে বসে। হ্যাঁ, তো এরকম অনেকেই মনে করতে পারে যে ব্যবসার নিমিত্ত উনি এটা করছে, কিন্তু উনি এই সমস্ত কাজের জন্য কোনো মানুষের একটু মেলা হরিণর দিয়ে চিকিৎসা করা বা গরু বাছুরের কিছু হলে এসবের জন্য উনি কোনো রকম কোনো পয়সা নিতেন না। তার মানে মানে ওই মানে ভূতনাথ যে পেয়েছিলেন, সে ভূতনাথ পার করে মানুষের সেবা করেছেন, মানে কোনো কাজ করেছিলেন তাই তো সমাজে? হ্যাঁ, অনেক মানুষের কাজ করছে। তো কি কি কাজ করেছিলেন যদি একটু জানা যায়? যেরকম যেটা আমার স্বচক্ষে দেখা, সেদিন আমি আমার মামার বাড়িতে, ওই তো সকালবেলা উনি নিজেই ছোট্ট একটা ছনের ঘর করে
ওখানে একটা মহাদেবের মূর্তি, ওই ঘরের মধ্যে মাটির মূর্তি বসাই, তো উনি ওইখানে পূজা দিতেন। আচ্ছা, ছন বলতে বুঝতে পারলাম না একটু। ছন, কাইসা, এগুলা যেগুলাতে মানুষ ঘর চায়, গরিব মানুষরা ঘর চায় সাধারণত। আচ্ছা, শন। ঘরের ঘর, শন, হ্যাঁ, আচ্ছা, এগুলা দেয়া উনি ছোট্ট একটা ঘরের মতো তৈরি করে ওখানে পূজা টুজা দিতেন। ওই লেপা পোছা টোছা এগুলা বেশিরভাগ দিন উনি নিজেই করতেন। তে আমি মাঝে মধ্যে উনি আমাকে নিয়ে যেতেন, আমাকে খুব ভালোবাসতেন, তো নিয়ে যেতেন, চলো। তো যেতাম ওনার সঙ্গে, কারণ আমার সমবয়সী ওনার একজন ছেলেও ছিলেন। আচ্ছা, যে আর সেখানটায় মিশতাম, থাকতাম, গল্প টল্প করতাম। তেমনি একদিন সকালে উনি পূজা দেওয়ার জন্য রেডি হয়েছে, হুম, যা জোটাইতে পারতো তাই দিয়ে পূজা দিত। তো পূজা দেওয়ার জন্য রেডি হয়েছে, এমন সময় ডুলিতে করে একজন, আমরা যেটা বর্তমানে বিজ্ঞানের যুগে প্যারালাইসিস বলি, হুম, এই রোগী পুঙ্গ হয়ে গেছে, হঠাৎ করে হাঁটতে চলতে কিচ্ছু পারে না, উঠে দাঁড়াতে পারে না, এরকম একজন রোগী হাজির হয়েছে। তখন পূজা শুরু হয়নি, তাই সে করলো ডুলি, তার নামে দিল ডুলি। এখন অনেকেই বুঝে কিনা জানি না, সেটা হলো একটা ঝাঁকার মতো তৈরি, সেই ঝাঁকাটার 4 জায়গাতে দড়ি লাগানো থাকে, দড়িটা উপরে একটা বাঁশের সঙ্গে আটকানো থাকে, সেই বাঁশটা 2 জনে বা 4 জনে ঘাড়ে নিয়ে বয়ে যায়, অনেকটা পালকি কোয়ালিটির। আচ্ছা, আচ্ছা, পালকিটা সাজানো টাজানো থাকে এর মতো, আর এটা হলো খোলা একটা ঝাঁকা। মানে ঝাঁকা বলতে ওই যেরকম ওই যে দাড়ি বড় পাল্লা, ওই যে বাঁশের তৈরি করে, দাড়ি পাল্লার মতো দেখতে হ্যাঁ, হবে, হ্যাঁ, মানে একটা দোলনার মতো হবে। হ্যাঁ, আচ্ছা, অনেকটা ওই কোয়ালিটির। ওইটায় বসে এক লোক নিয়ে আসছে। হুম, নিয়ে আসার পরে তো বলল যে এরকম বসেন, ওনার একটাই কথা হলো বসেন। বসে রুগী, তারপরে উনি পূজা টুজা দেয়। পূজা টুজা দেওয়ার পর যেই পূজা শেষ হবে, যে যার চাহিদা অনুসারে যায়, বলে আমার এটা করতে হবে, তখনই বলবে যে সাথে যারা গেছে সেই সমস্ত লোকের কোনো কিছু বলা যাবে না, হুম, কোনো কিছু বলা যাবে না, যা কথা হবে আমার রুগীর সঙ্গে হবে, আচ্ছা, এরকম বলে। তে সেই রকম ওই রুগীকেও বলছে যে আর কারোর সঙ্গে কোনো কথা হবে না, আর যারা নিয়ে গেছে তাদেরকেও বলছে ওকে আপনারা কোনো কিছু শিখিয়ে দিবেন না। হুম, তার বলছে ঠিক আছে। তখন রুগীকে এই 1 মিনিট থেকে 2 মিনিট পরেই রুগীকে বলছে তুমি কদিনে ভালো হবে। মানে রুগীকে বলছে হ্যাঁ, কয়দিনে ভালো রুগীকে হবে? বলছে হ্যাঁ, সে তুমি কয়দিনে ভালো হইবে। ওনার ভাষায় বলছে, কাউকে তো কোনো কথা বলতে দেবে না, শিখাইতে দেবে না, এখন সে 1 দিন বলবে না 7 দিন বলবে, সেটা তার মুখ দিয়ে যেটা বের হবে সেটাই। মানে ওই তখন দিনে কি ওই হ্যাঁ, যে কদিন বলবে ওই দিনে কি চিকিৎসা আদৌ হতো? আমি সেই জায়গাতেই বলতে চাচ্ছি, আচ্ছা, 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 ঠিক সেই আছে। জন্য আমিও অধীর আগ্রহে আছি, দেখি কি বলে। সবাই একদম নিশ্চুপ। মানে আপনি ওইখানে প্রেজেন্ট ছিলেন? হ্যাঁ, আমি ওখানে প্রেজেন্ট ছিলাম। আচ্ছা, আচ্ছা, আমার সাক্ষাতে এই ঘটনাটা ঘটছে। আচ্ছা, তখন সবাই একেবারে চুপ, মনে হয় যে উপর থেকে যদি একটা আলপিনো মাটিতে পড়ে যে একটা আওয়াজ হয়, সেরকম আওয়াজ না, একদম নিশ্চুপ। হুম, তারপরে 1-1.5 মিনিট রোগীটা চুপচাপ থাকলো, তারপরে বলছে আমি এখনই ভালো হতে চাই, বলে ফেললো। বলা মাত্র বললো সেটাই কি, তোমার তো নৌকা ডুবে গেছে, এই ডোবা নৌকাকে এরকম ভাবে জাগানো যায়? তো বলছে না, আমি এক্ষুনি ভালো হতে চাই। মানে নৌকা ডুবে গেছে বলতে? নৌকা ডুবে গেছে মানে তোমার যা কাজকর্ম, তোমার দেহের যা পরিস্থিতি, তোমার এই নৌকাটা ভেঙে গেছে, মনে করা যায় যে দেহটাই একটা নৌকা সমতুল্য, আচ্ছা, সেটা ডুবে গেছে, অর্থাৎ তাহলে তার মরণাপন্ন অবস্থা হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, তো এটা কি একদিনে ভালো হয়?
তো বলছে না, আমি এক্ষুনি ভালো হতে চাই, আমি সেই জন্যই তো ঠাকুরের কাছে আসছি। তখন বলছে একটা প্রণাম করো ঠাকুরের দিকে, মুখ দিয়ে একটা প্রণাম করো। তো প্রণাম করবে কি করে, বসে রাখছে মাটির মধ্যে, সে তো উঠতেও পারে না, নড়তেও পারে না, আচ্ছা, কোনো কিছু না। এবার ফুল প্যারালাইসিস। হ্যাঁ, একদম ফুল প্যারালাইসিস। আচ্ছা আচ্ছা। একেবারে নিচের অংশটা টোটালি ড্যামেজ, হাতটা বাদ দিয়ে নিচের অংশ টোটাল ড্যামেজ, উঠতে চলতে কিছুই পারে না। তখন তো সবাই বলতেছে তাহলে আমরা ধরে ধরে প্রণাম করে, বলছে না, আপনারা রোগীকে স্পর্শও করবেন না, হুম, ও প্রণাম করুক, যেভাবে পারে সেইভাবে প্রণাম করুক, ও এখনই ভালো হবে, তাহলে তো প্রণামটা ওকেই করতে হবে। হুম, তখন রোগী যায়, প্রণামের এরকম মাথা নিচু করতে করতে আচমকা রোগীটা মাটির মধ্যে পড়ে গেল। হুম। প্রণামের মতো করতে যে ও পড়ে গেল মাটির মধ্যে। ওই অবস্থায় ও মাথা নিচু করে মাটিতে ঠেকে রাখলো। 1-2 মিনিট হবে, বা তার চেয়ে একটু বেশি হতে পারে। থাকার পর তারপরে বলছে, নেন, এখন উঠতে হবে, উঠুক। উঠতে সহজে তো পারে না, হুম। একটু 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 করে কারো করতে করতে যাক হাতে ভর টর দিয়ে উঠে আবার বসলো। বসার পর বলছে বসলেই হবে না, উঠে দাঁড়াতেও হবে। হুম। চেষ্টা করে, তখন অনেকেই বলে আমরা একটু ধরি, উঠে দাঁড়াক তাড়াতাড়ি। বলছে না, আগেই তো বলছি কেউ স্পর্শও করবেন না ওকে, আচ্ছা। ও এখান থেকে হেঁটে বাড়ি যাবে। তারপরে আস্তে 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 ও উঠতে লাগলো। ওঠার সময় অবশ্য 2-1 বার এদিক ওদিক একটু পড়ছে, কিন্তু পড়লেই একটা জিনিস লক্ষ্য করা গেছে, যদি পড়ে গেছে, পড়ে যাওয়ার পর আবার উঠতে যে পর্যন্ত থেকে পড়ছে সেই পর্যন্ত উঠতে তার আর কোনো অসুবিধা হয় নাই। তারপরের থেকে আবার চেষ্টা করছে সোজা হতে বা একটা পা ফেলতে। এরকম করতে করতে সর্বসাকল্যে মোটামুটি সেই প্রণাম করা থেকে শুরু করে 8 ঘন্টার মধ্যে লোকটা উঠে দাঁড়ালো। তারপরে বললো আপনি এই খোলা জায়গাটাই উঠানের মধ্যে একটু একটু করে হাঁটেন, দেখেন, চেষ্টা করেন, হাঁটেন। তখন ওর ভিতর থেকে সাহস এসে গেছে, যে লোকটা বসে উঠতে পারে না, এক পা গাইতে পারে না, সেই লোকটা উঠে দাঁড়াইছে। তখন আস্তে 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 চেষ্টা করলো, এবং শেষ পর্যন্ত দেখা গেল সেই লোকটা আস্তে আস্তে উঠানের মধ্যে হাঁটতেও পারলো। আচ্ছা, এটাতে কি কোনো রকম ওষুধ টষুধ কিছু দেওয়া না, এইটার মধ্যে আমি কোনো ঔষধ লাগাতে দেখিনি, কিছু খাওয়ানো হয় না, কোনো কিছু খাওয়ানো হয়নি, ওইখান থেকে যেরকম ভাবে কথা বলছে ওইটুকু প্রণাম করা থেকে ওইভাবেই। শুরু করে আর কিছু হয়নি? না, এটা একদম অলৌকিক ভাবে ভগবান এখন কিভাবে ভালো করলো সেই জানে, এটা আমার নিজের চোখে দেখা। আচ্ছা, আপনি ছাড়া ওখানে গিয়ে আরো কোনো কেউ ছিল যারা? আরো অনেক মানুষ ছিল, আচ্ছা। যেরকম এই যে রায়গঞ্জে আছে যে জগদীশ উকিল, ওনার বাবা ছিলেন, ওনার ছেলে গৌর ছিলেন। রায়গঞ্জ বলতে আমাদের আমাদের এই পশ্চিম বাংলার উত্তর রায়গঞ্জ, দিনাজপুর। উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুরে রায়গঞ্জ। রায়গঞ্জে। আচ্ছা। এরা উপস্থিত ছিল তখন, ওই গ্রামের আরো মানুষ উপস্থিত ছিল। প্রফুল্ল নামে একজন ছিল, আমি তখন তো অত লোককে চিনতাম না, 2-4 জন যাকে নিয়ে, কিন্তু এই জগদীশ উকিলের বাবা যে সহদেব, ওনাকে আমি ভালোভাবে চিনতাম, কারণ উনি সকাল বিকালে ওই বাড়িতে আসতেন। আপনাদের বাড়িতে? না, ওই আমার ওই মামার বাড়িতে। আচ্ছা আচ্ছা। আমার মামার বাড়ির কাছাকাছি ওনার বাড়ি। মানে আপনাদের বাড়ি থেকে আপনার মা বাড়ির দূরত্ব কতখানি? 5-6 কিলোমিটার হবে। 5-6 কিলোমিটার। আচ্ছা। তো এই ঘটনার পরে ওই রোগীটা একদম ভালো হয়ে যায়? একদম ভালো হয়ে যায়। এই ঘটনা ছাড়াও আরো যদি কোনো ঘটনা জানা থাকে? হ্যাঁ, ঘটনা জানা আছে? হ্যাঁ, আরো ঘটনা জানা আছে। সেটা আমার পূর্ব পাকিস্তানে আমার যে পৈতৃক বাড়ি ছিল সেখানে হয়েছিল। পূর্ব পাকিস্তানে? পূর্ব পাকিস্তান, তাহলে মোটামুটি এটা 1971 সালের আগে। 71 সালের আগে।
আচ্ছা, তারপরে আপনারা এখানে হ্যাঁ, আপনারা তারপরে ওখান থেকে এখানে 71 চলে সালে এসেছেন? আমরা এখানটায় আসছি। আচ্ছা, আচ্ছা। এখানটায় এসে আমরা আসামে ছিলাম, আসামের পর এখানে এসে বাড়ি করছি। আসাম যদি থেকে থাকে তাহলে ওখানকারও একটা ঘটনা তো হয়েছিল, সেটা ঘটনা নিশ্চয়ই আপনারা জেনে থাকতে পারেন। অবশ্য আসাম তো ছোটখাটো জায়গা নয়। ছোটখাটো জায়গা না, আমাদের এই পশ্চিম বাংলার মতোই একটা প্রভিন্স। আচ্ছা, ডাহিয়াবাড়ি বলে একটা জায়গার একটা ঘটনার কথা আছে, যেখানে একটা নাকি বাচ্চাকে ওর বাবাই দৈত্য হয়ে গেছিল, সেটাকে আমরা সেটা শুনছি, কিন্তু আমাদের তো সেই সময় আমি আমার আজা দাদুর বাড়িতে থাকতাম, দীর্ঘ 9 মাস ছিলাম। হ্যাঁ। সেই সময় শুনছি, কিন্তু অত নাই। কিন্তু এরকম ধরনের ঘটনা শুনছি যে একটা হয়েছে। কোনো ঘটনা হয়েছে। হ্যাঁ, মানে আরেকজন এবং আমাদের, সেটা রাই নদীতে মাছ ধরতে যায় নাকি হয়েছিল, এটাই শুনছি। আচ্ছা আচ্ছা, তো ওখানকার একজন আমাদের চ্যানেলে একজন ঘটনাটা যখন আপলোড করেছিলাম, ওখানে একজন কমেন্ট করেছিল আমাদের ইয়েতে যে হ্যাঁ ওখানে একটা ঘটনা হয়েছে। তো ওনারও শোনা আছে, তো আমি এখন সেখানে তো আমি যাইনি কোনোদিনও, বা যদি ভবিষ্যতে কোনো সময় টাইম হয় সেই জায়গাটায় হয়তো গেলে হয়তো জানতে পারবো। আমি আসামের ধরেন গোয়ালপাড়া জেলার নেংটিং, সিংড়া, ডুমেরকুড়ি, অভয়পুর, টোপগাঁও, দালানভাঙ্গা এই এরিয়াটার সম্বন্ধে আমি জানি। এই এরিয়াগুলো আমি বেড়াইছি। আচ্ছা, ওই জায়গায় কি কোনো ঘটনা আছে এরকম, যে জায়গাগুলো ঘটনার কথা মানে যে জায়গাগুলো নাম বললেন আর কি, সেই জায়গার কোনো ঘটনা জানা আছে? ওই এরিয়াতেই নাকি ওই সেই বাচ্চা খাওয়ার ঘটনাটা নাকি ওই আমার আজা দাদুর বাড়ি থেকে 2 কিলোমিটার দূরেই ছিল রাই নদী। আচ্ছা সেই নদীতেই নাকি মাছ ধরতে যায় এরকম ঘটনা ঘটছিল। এটা আমার ওখানে শোনা, এটা কোনো দেখা ঘটনা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার যে মামার যে ঘটনাটা বললেন আজকে, যেটা বললেন আর কি, সেই ঘটনা ছাড়াও ওই ওই ওনার সঙ্গে কি আরো কোনো ঘটনা এরকম সম্বন্ধিত আছে? মানে এরকম তো হয় না যে এমন এমন কিছু কিছু ঘটনা হয় যে হট করে কিছু একটা হয় না, কোনো কিছু হতে গেলে তার সঙ্গে আগে কিন্তু কোনো একটা জিনিস কিন্তু থেকেই যায়, কিছু একটা হিন্টস পাওয়া যায়। চট করে তো মানুষ ভাবে না যে এই জিনিসটা এখানে আছে, বা এই ঘটনা হয়েছে তার জন্য এরকম হয়, জানা যায় না। প্রথমে আমরা কিছুটা সূত্র পাই, তারপরে আমরা বুঝতে পারছি হ্যাঁ এই জায়গায় কিছু আছে, তারপর থেকে সেই জিনিসগুলোকে আস্তে আস্তে আমরা জড়ো করতে করতে যে জিনিসগুলো একটা ইয়ে পাই। ওনার অনেক ঘটনা পরবর্তীতে তো প্রত্যেক দিন উনি কাজের সময় পেতেন না, এত লোক হাজির হতো, এই ঘটনাগুলা চারিদিকে ছড়িয়ে পড়ে, দূর দূরান্ত থেকে মানুষ আসতো। আমার গরুর অসুখ হয়েছে, আমার মানুষের অসুখ হয়েছে, এরকম দূর দূরান্ত থেকে মানুষ আসতো। প্রথম তো উনি খুব এর সহজ চিকিৎসা করতেন। কেউ যদি ডাক দিত, ওনার যতই ক্ষতি হোক উনি সেই জায়গায় যা হাজির হতো। এরকম চিকিৎসা করার জন্য উনি দূর দূরান্তও গেছে। চারিদিকে এক বাক্যে ওনার নাম বললে হিন্দু মুসলমান যা আছে সবাই চিনত। আচ্ছা, সবাই চিনত। গরু টরু চিকিৎসা করতে? হ্যাঁ, গরুর চিকিৎসা, মানুষের চিকিৎসা। এরকম কোনো অলৌকিক ঘটনা আছে যেগুলো যে ওইসব চিকিৎসা করতে গিয়ে ঘটেছে, যেখানে হ্যাঁ, আমরা ওই মানুষের সম্বন্ধে জানলাম? গরুর চিকিৎসায় যে রায়গঞ্জের কথা বললাম, জগদীশ উকিলের বাবা এই সহদেব সরকারের বাড়িতে একটা ঘটনা ওনার হয়েছিল। মানে ওটা কার সঙ্গে, মানে কে, মানে কিসের উপরে চিকিৎসা ছিল? চিকিৎসা, এটা হলো চিকিৎসার উপরে। কোনো মানুষের বাড়ির কোনো কারো? হ্যাঁ, মানুষের চিকিৎসা, গরুর চিকিৎসা করছিল। মানে ওই বাড়ির? হ্যাঁ, ওই সহদেব সরকারের বাড়ির, অর্থাৎ হলো জগদীশ উকিল যে ছিলেন ওনার বাবার বাড়ির গরু? গরু। আচ্ছা। এটাও প্রকৃতপক্ষে একটা অদ্ভুত ব্যাপার। গরুটা অসুস্থ হয়েছে, বিকাল থেকেই শুয়ে পড়ছে, উঠে না। তখন যে আমার মামাকে যা বলছে এরকম আমার গরুটা অসুস্থ হয়েছে, উনি নিয়মিত ওনার মেলা পূজা টোজা সহযোগিতা করতো, তো বন্ধু বান্ধবের মতো মোটামুটি মেয়েরা সমবয়সী হবে, উনি যোগাযোগ করছে। বলে ওরা বলছে মরার খবর আমাকে দিও না, যে গরু মারা গেছে এই খবর দিও না, তুমি গোয়াল ঘরের সামনের দরজা বা ঝাপ যা আছে ওটা দেয়া বন্ধ করো, কেউ মরার খবর আমাকে দিও না। সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে তুমি মহাদেবের মেলার আয়োজন করে নাও।
মহাদেবের মেলা বলতে কিরকম? মেলা মানে সেখানে একটা আসন পেতে ফুল টুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়। একটা আসনে সামান্য কিছু হরিণর জাতীয় বাতাসা, খাগড়াই, সন্দেশ, যার যার সামর্থ্য হিসাবে এটা একটা পাত্রে দিয়ে দেয়। তারপরে যদি মানুষজন বেশি থাকে, সেরকম গায়ক মানুষ থাকে, তাহলে মহাদেবের আহ্বান কীর্তন করে। মানে এক কথা কীর্তন টাইপের জিনিস হ্যাঁ, একটা কীর্তন করা। টাইপের জিনিস। ওই আহ্বান কীর্তন করে, বা তার সেই আর এক ভাষায় বলতে গেলে তার মহিমা কীর্তন, অর্থাৎ হইলো আমাদের এখানে কাশ্মীরি ভাষায় বলে যেটা ভাট গান করার মতো। ভাট গান। হ্যাঁ, মানে মহিমা কীর্তনটাই আমাদের বাংলায় যেটা মহিমা কীর্তন, সেটা হলো আদার্স প্রভিন্সে ভাট গান। তো এরকম ওই মহাদেবের এই গান গায়, গাইলে পরে তখন ওই আসনে যে একটা গান গাওয়ার পরে গান বন্ধ হয়, তারপরে ওনাদের সেই কথাবার্তা, যেটা আগে বললাম যে মনে হতো যে দুজনে কথাবার্তা বলছে, শুধু দেখা যাচ্ছে না যে অপর ব্যক্তিকে, সেরকম ওকে বলছে তুমি মেলার আয়োজন করে নাও। এবার সহদেব সরকার যথারীতি মেলার ব্যবস্থা করছে। তার আগে দেখছে গরু ঘাট টান করে এখন শুয়ে পড়ে, ওনাকে বলছে যে এরকম, আর ওনার গরু খুব শৌখিন গরু, তো বলছে এরকম ব্যবস্থা, কয়েকটা ছালা টালা দেয়া ঢেকে দাও গরুটাকে, আরো ঘরের দিকে কেউ যায় না, ছালা দিয়ে ঢেকে দাও। কে বলছে? এতেই যে আমার মামা বলছে এটাকে ঢেকে দিয়ে রাখো, আর ঘরের দরজা দাও, ওদিকে তাকিয়েও দেখো না, আর আমার কাছে কেউ গরু মারা গেছে খবর নিয়ে আইসো না। আচ্ছা। তারপরে সন্ধ্যা লাগতে লাগতেই এবার আরম্ভ করছে, মেলার আয়োজন করে নিছে, আহ্বান কীর্তনও হইলো, কয়েকজনে কীর্তন টীর্তন করলো। তারপরে এবার কীর্তনের পরে দুজনের কথাবার্তা হচ্ছে। এখন এই বলতেছে যে তোমার একনিষ্ঠ ভক্ত এই সহদেব, এর গরুটা তোমাকে বাঁচাইতেই হবে। আর অপর প্রান্ত থেকে উত্তর আসছে যে না, এর আয়ু নাই, এই গরুটা নাই, আয়ু নাই, এ তো মারা গেছে। না, মারা যায় নাই, মারা যাওয়ার কোনো খবর নাই, আয়ু নাই, এটাকে ভালো করতেই হবে। এরকম দুজনের মধ্যে বাক বিতর্ক হতে থাকে। লাস্ট অব্দি অপর প্রান্ত থেকে উত্তর আসে, যা গরুটা বাঁচবে, কিন্তু সামান্য কয়েকদিন, মাত্র 18 দিন বাঁচবে গরুটা। বলে কে বলছে? এই তো যে আমার মামার অপর প্রান্ত থেকে যাকে পাইছে, সেই ওই আসনের ওখান থেকে এই আওয়াজটা আসতেছে, যা গরুটা ভালো হবে, কিন্তু এর আয়ু হলো 18 দিন। মানে এই যে কথাটা বলছে, এটা বাকির লোক শুনতে পেয়েছে? হ্যাঁ, বাকি লোক শুনতে পাচ্ছে, শুধু দেখতে পাচ্ছে না। আচ্ছা। যে এই প্রান্তে তো আমার মামা অর্থাৎ ভগবান খাকে দেখা যাচ্ছে, আর আসন যে বসিয়ে দেওয়া হয়েছে, সেই আসনের ওখান থেকে যে কথাটা আসছে, সেটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না যে কোথায় থেকে কথাটা আসতেছে। এই অবস্থায় কি হয়েছে, তারা বলছে যাও দেখে আস। তখন উঠে গেছে বাড়ির লোক, উঠে যায় দেখে যে গরু মাটিতে শুয়ে পড়ছিল, সেই গরু উঠে দাঁড়াইছে। দাঁড়াইছে, আর মনে হচ্ছে যে 2-1 মিনিটের মধ্যে ও জাবর কাটানো শুরু করবে। গরু বাছুর তো সুস্থ যে থাকে, তাহলে জাবর কাটাবে, অসুস্থ হলে কিন্তু জাবর কাটায় না। আচ্ছা। এরকম অবস্থা যে দেখছে, তারে কিছু সময় পরে দেখে গরুটাই হয়েছে। তখন শৌখিন গরু, আর সহদেব সরকারেরও তখন আর্থিক অবস্থা তেমন ভালো না, তাহলে কি করবে, বুদ্ধি করে গরুটা বিক্রির জন্য নিয়ে গেছে। বিক্রির জন্য নিয়ে গেলে ওনাদের কাছাকাছি এক লোক, এক মহামেডান গরুটা কিনে নিছে, এক জোড়ায়, ওনার জোড়া ধরে কিনে নিছে। কোন জায়গায় বিক্রি করতে গেছিল? হাটে কি বাজারে? এই হাটে নিয়ে যাওয়ার সময় গরুটা দেখে রাস্তায় থেকে দরদাম করে রেখে দেয়। তো উনি বারবার প্রশ্নও করে যে কি ব্যাপার, এত শৌখিন গরু আপনি বিক্রি করবেন, ইত্যাদি ইত্যাদি বলে। মানে গরুগুলোর কথা ওর জানা ছিল মোটামুটি? হ্যাঁ, ওই এরিয়ার লোক জানতো যে উনি ভালো গরু পোষে। আচ্ছা, ওই যে 18 দিন যে সময় বাঁচবে বলছিল, তো সেই ঘটনা কি ওই লোক জানতো না যে 18 না, ওই লোক জানবে কি, ওর বাড়ি তো অন্য গ্রামে।
আচ্ছা, মানে ওর গ্রামের কাছ দিয়ে হাটে যাইতে হয়, তখন ও জানে। আর এই গ্রামের কাছ দিয়ে হাটে যাইতে হয়, তখন ও জানে। আর এই মেলা হন্নট গুলা হয়েছে, এগুলা তো অন্য মানুষ জানে না। যারা ওই মেলা হন্নট ওখানে উপস্থিত আছিল, একমাত্র তারাই জানে যে এগুলা হয়েছে। আর ওদেরকে হয়তো নাও করে দিছিল যে তোমরা এটা আগেই কোথাও এটা লিকেজ করো না। এবার গরুটা বিক্রি করে দিছে এক মহামেডান অবস্থা সম্পূর্ণ মানুষ, গরু জোড়া কিনে নিছে। সেও আবার গরুর খুব যত্ন করে, ডেইলি 9টা বাজার আগেই খাওয়া দাওয়া শেষ করে দিয়ে গরমের সময় না গাছতলায় বেঁধে রাখে ছায়াতে। আর এই সহদেব ডেইলি গুরুদাসপুর বাজারে যাওয়ার সময় দেখে যায় যে গরু জোড়া আছে কিনা। দেখে, তো বাড়ির মানুষও জানে যে ওনার শৌখিন গরু, আদরের গরু, তাই দেখে, এরকম করে ডেলি দেখে। এইবার ঠিক 18 দিনের দিন উনি গুরুদাসপুরে যাচ্ছে, যাওয়ার সময় দেখে গরু জোড়া গাছতলাতে নাই। মানে সহজে যার আগে ছিল গরু গাছতলাতে নাই। তখন উনি চলে যায়, মনে করলো হয়তো খাওয়ানোর জন্য কোনোদিন কোনো জায়গাতে নিয়ে গেছে বা কাজও করাইতে পারে, এজন্য নিয়ে গেছে। এইবার উনি যখন বাজার থেকে ঘুরে আসছে, 11:30টার মতো বেজে গেছে, 11:30 পৌনে 12টা হয়ে গেছে। ওইখান দিয়ে আসছে, আসার সময়ও দেখে গরুটা নাই। তখন উনি ভাবছে যে যদি গরুটা খাওয়ানোর জন্য নিয়ে যায় তাহলে ওই আর আগেই এনে গাছতলা বাঁধবে। কাজে নিয়ে গেলে এত রোদ্রের মধ্যে তো এত সময় কাজ করাবেই না, এই ভদ্রলোক কাজ করাবে না। তখন উনি আস্তে আস্তে পায়ে হেঁটে ওই বাড়ির মধ্যে গেছে, যে গৃহকর্তাকে ডাক দিচ্ছে যথারীতি, ভাই বাড়ি আছেন কিনা। তখন বাড়ির ভেতর থেকে উত্তর আসছে, হ্যাঁ বাড়ি আসছে। কয়েকটা এদিকে আসছে, আসার পর বলতেছে আমি দৈনিকই গরু জোড়া দেখে যাই, তো আজকে গাছতলাতে গরু জোড়া দেখলাম না, তাই একটু বাড়ির উপরে আসলাম, আমার আদরের জিনিস। এটা বলার সঙ্গে সঙ্গে যে নতুন কিনে নিছিল যে মোহামেডান, ও হাউমাউ করে কেঁদে উঠছে। আর দাদা বলেন না, রাত্রে হঠাৎ করে গরুটা একবার ভ্যাক হয়ে উঠলো সন্ধ্যা রাত্রের দিকে। সে ভ্যাক হওয়ার পর আমরা গোয়ালে গেলাম, গোয়ালে যায় দেখি গলার দড়ি ছেড়ে দিতে গরুটা মারাই গেল। এবার উনিও দুঃখ প্রকাশ করে উনি বাড়ি চলে আসলো। হিসাব করে দেখা গেল যে সময় থেকে বলছিল যে 18 দিন বাঁচবে, ঠিক সেই সময় 18 দিনের দিন সেই সময় গরুটা মারা গেছে। আচ্ছা, মানে যে হইনুর দিয়েছিল যেদিন, সেদিন ওই যে বলেছিল যে 18 দিন বাঁচবে, সেই ওই 18 দিনের ওই দিন থেকে 18 দিন পরে গিয়ে গরুটা ওই টাইমে মারা যায়, মারা যায়। আচ্ছা আচ্ছা, তো তার মানে তো বিষয় একটা অলৌকিক ঘটনাই বলা যেতে পারে, যে একদম ঠিক টাইম। এটা অলৌকিক ঘটনা, যে কয়দিন বলছিল সেই কয়দিনই গরু জোড়া বাঁচছে। একটা গরু আর কি, একটা গরুর অসুখ হয়েছিল, একটাই মারা গেছিল। আচ্ছা আচ্ছা, তার মানে দুটো গরু মারা যায়, একটা মারা না, অসুখ হয়েছিল একটাই, মারাও গেছে একটাই। আচ্ছা আচ্ছা, তো সেই লোকের সঙ্গে কি আরো কোনো ঘটনা এরকম পরবর্তীতে হয়েছিল, মানে সহদেব মন্ডলের সঙ্গে? সহদেব মন্ডলের সঙ্গে পরবর্তীতে অতটা নাই, ঘটনা তো ঘটছেই, কারণ সহদেব সরকার অনেক জায়গাতে এরকম মেলা হন্ডটের আমন্ত্রণ করলে উনিও পরবর্তীতে ওনার অগাধ বিশ্বাস এসে যায়, তো উনিও মেলা হন্ডটের কথা শুনলে ওই আমার মামা ওনাকে বলতো অমুক জায়গাতে একটু মেলা দিতে বলছে, চলেন যাই, উনিও চলে যেত, এরকম মেলাই করছে। উনি কি এই সরকার দেখেছিলেন যে তার সঙ্গে কথা বলছিলেন বা কিছু এরকম? হ্যাঁ, শুনতে পেয়েছিলেন না দেখেছিলেন এরকম? আমি কথাটা শুনছি, কিন্তু আমি স্বচক্ষে সেই মূর্তি বলা যায় কার সশরীরের সেই মহামানব, এটা আমি দেখিনি সশরীরে, তবে আমি কথা শুনছি। আচ্ছা, কারণ আমার বাড়িতেও মেলা অরণ্য দিত, আচ্ছা, বছরে একবার করে দিত, আমার আত্মীয় শাশুড়ি এদের বাড়িতেও দিত। তার মানে এটা বলা যাচ্ছে যে ওই যে পেয়েছিল শুধুমাত্র সেই দেখতে পেত, হ্যাঁ দেখতে পায়নি। হ্যাঁ, এছাড়া দেখতে পাইছে, আরো কেউ দেখতে পেয়েছে, আরো দেখতে পাইছে,
আচ্ছা, সেটা কিরকম ঘটনা ছিল? সেটা হলো আমাদের একটু শরিকি, কিন্তু একটু সারাসারি একটু দূরের হয়ে গেছে। হুম। সেই শরিক বাড়ির আমার সম্পর্ক হলো বাবার কাকা, আচ্ছা, শরিক হিসেবে আমার বাবার কাকা, তার হলো বাবা, অনেক তার বয়স মানে হলো। আমার তাওই ঠাকুরদা হবে। হুম। তবে বাবার কাকা হলেও ওনার বয়স কিন্তু খুব বেশি না। ওনার নাম আছিল সুধীর চন্দ্র সরকার। আচ্ছা, উনি মাস্টারি করতেন, সুধীর মাস্টার বলেই উনি সমাদিত ছিলেন ও জায়গায়, সবাই জানতো সুধীর মাস্টার, হিন্দু মুসলমান সবাই সুধীর মাস্টার। আর্থিক অবস্থাও একটু ভালোই ছিল, হুম। আর আর্থিক অবস্থার সঙ্গে তো মানুষের এগুলার পরিস্থিতিটাও একটু বাড়ে, সে তো সেরকম অবশ্যই। ওনারও তারপরে পেশায় শিক্ষক, হুম। যথেষ্ট সম্মানের সহিত ছিলেন। তো ওনার বাবা হলো কার্তিক সরকার, সে আমার সুধীর দাদুর। এই কার্তিক সরকারের একবার গলায় একটা ফোড়া হয়েছিল, একদম গলার এইখানটায় পুরো হয়ে গেছিল। সেই পুরোটার জন্য উনি বহু চিকিৎসা করলো, হুম। এদিক ওদিক। তৎকালীন সেই পাকিস্তানের বিভিন্ন জায়গাতে নিয়ে যেয়ে ঢাকা মেডিকেল, রাজশাহী মেডিকেল, তারপরে রণদাপুদ্দারের হাসপাতাল, এগুলাতে নিয়ে যে চিকিৎসা উনি করাইছে, মানে ওনার সাধ্য মতো কোনো চিকিৎসা কোনো কার্পণ্য করে নাই। তার সব জায়গায় থেকে এই পরবর্তীতে বিদায় দিয়ে দিল যে এই লোকটা বাঁচবে না, আপনি বাড়ি নিয়ে যা খুশি তাই খাওয়ান। আচ্ছা, মানে একদম হ্যাঁ ডাক্তার আর কি শেষ ইয়ে বলে দিয়েছে। হ্যাঁ, বলে দিচ্ছে আপনি বাড়িতে নিয়ে যা খুশি খেতে চায় তাই খাওয়ান, আর বাধা বিঘ্ন দিয়েন না। হুম। কারণ গলার এখান দিয়ে ভাত খাইতো, এখান দিয়ে ভাত গুলো বেরিয়ে আসতো, আর ফুটো হয়েই বেরিয়ে গেছে। তাহলে খেতো কিভাবে? এখান দিয়ে মাত্রা দিত এই মাত্রই, আর হ্যাঁ। ফুটো দিয়ে বেরিয়ে যেত। তো ওভাবে বেঁচেছিল? হ্যাঁ, মানুষ শুকিয়ে কাঠ হয়ে গেছিল, ওই জন্যই তো বিদায় আদায় দিয়ে দিছে হাসপাতাল থেকে, যে বাঁচবে না। আচ্ছা, আচ্ছা। তারপরে সেই আমার দাদুর মা এ তো পেরাপিরি শুরু করলো যে এই ভগবান খার এত এদিক ওদিকে বিভিন্ন কিছু নাম ডাক ছড়িয়ে পড়ছে, তখন ভগবান খারও উঠতির সময়, হুম। আর সবে অল্প কয়েক বছর হলো পাইছে। হুম। চিকিৎসার কথা বললে উনি আরই করে না, তখন বলে যে তাহলে ভগবান খাকে একটু বলে আয় যাতে একটা মেলা হন্যট আমার বাড়িতে দেয়। মানে বিশ্বাস থেকে একটা, হ্যাঁ যদি হ্যাঁ, কিছু হয়। যদি হয়। সুধীর মাস্টার তো মেলা হন্যট দিবে না, হুম। কারণ উনি ওগুলায় বিশ্বাসী না। আচ্ছা। বলে এমনিতে ফালতু এগুলাই করে, মানে বিশ্বাস না তো না, মোটেই না, নিজে তো এটা- বিশ্বাস করে না, হ্যাঁ। মানুষকেও বোঝায় এগুলা ফালতু, এগুলা কিচ্ছু না। হ্যাঁ এটাই স্বাভাবিক, এখনো হ্যাঁ এখনো হয় এটা। হ্যাঁ মানে এখন আমার এক বন্ধুকে আমি এই ঘটনাগুলো বলেছিলাম যে একটু শুনবি, ও শুনেছে ঘটনাগুলো। বলছে আমি শুনি, ঘটনাগুলো শুনি, কিন্তু আমার এগুলো বিশ্বাস হচ্ছে না। আমি কি করে বিশ্বাস করবো, আমার সঙ্গে তো কোনোদিনও ঘটেনি, তাহলে আমি কি করে বিশ্বাস করবো? তো আমি ওকে বলছিলাম একটা কথা যে আমিও তো দেখিনি, কিন্তু এমন এমন কিছু ঘটনা আমার সঙ্গেও ঘটে, বাস্তব ঘটনা, যেগুলো কারণ আমিও খুঁজতে যাই যে বিজ্ঞানের দিক থেকে এটার কারণ কি হতে পারে, সেটার কারণ আমিও খুঁজি। শুরুতেই যে এটা কোনো ভৌতিক ব্যাপার বা আমি ভৌতিক ভূতের একটা ঘটনার চ্যানেল খুলেছি বলে আমি আমার ঘটনা এখন জুড়ে দেবো, এরকম নয়। আমার সাথেও কিছু ঘটনা এরকম ঘটেছে, ছোটখাটো ঘটনা ঘটেছে, আমার ওয়াইফের সঙ্গেও ঘটেছে। তো সেই ঘটনাগুলো আমি এখনই ভৌতিক বলতে যাচ্ছি না, কি জন্য আগে ব্যাপারটাকে আরো কয়েকজনের সঙ্গে একটু ডিসকাস করি। দেখে নি আগে যে হ্যাঁ, কতদূর যে ব্যাপারটা কি আছে, যে এটা অন্য কোনো কারণ আছে, বিজ্ঞানের দিক থেকে কি বলছে। মানে সবাই তো আর বিজ্ঞান বিষয় নিয়ে অতটা পড়াশোনা করবে না, জানবেও না। এবার যারা যারা জানে, মোটামুটি পরিচিত যারা যাদের সঙ্গে পরিচয় আছে, যারা একটু জানে, তাদেরকে আমি বিষয়গুলো বলি। ওদের মধ্যেও দুরকম মতবাদ হয়ে যায়। একজন বলে কি এই সব হবে, অন্য কোনো কারণ হতে পারে, যে কিছু কোনো পোকামাকড়ে কিছু করেছে হয়তো, বা অন্য কোনোভাবে অসাবধানতাবশত কিছু হয়েছে। কিন্তু কিছু কিছু জিনিস এমন ঘটেছে যেগুলো মানে একদম অলৌকিক, মানে কোনো কিছুর সঙ্গে টাচও হয়নি, কিছু হয়নি, কিন্তু ওই সেই জিনিস ঘটনা ঘটেছে। তো আমি সেসব জিনিস এখনই বলছি না,
যে কি ঘটেছে, কারণ আমি আগে সেটাকে কনফার্ম হয়ে যায় কিভাবে অন্য কোনো ভাবে হয়েছে কিনা। ঘুরতে পারে কিনা। হ্যাঁ, তো সেটাই আমি আগে এবারে ভৌতিক কারণ বা অলৌকিক ভাবে কিছু ঘটছে সেটা আমি আখ্যা দিচ্ছি না। এ, সেই তো অনেকে আমার বিশ্বাস করবে, অনেকে হ্যাঁ করবে না, এটা যে যে হুম, শুনছে, হুম, যে শুনবে তার নিজস্ব ব্যাপার। হুম, কেউ বিশ্বাস করলে করবে, সে না করলে হুম। না করবে, যে যে করবে না সেটা এটাকে একটা এ, এন্টারটেনমেন্ট হিসেবে ধরতে পারে, অসুবিধা নেই। তো যারা বিশ্বাস করবে তারা জিনিসটাকে বুঝতে পারবে যে আমি এসব হয়। যেটা বলতেছি সেই এটা অলৌকিক ঘটনার মধ্যেই, কারণ আমরা তো স্বচক্ষে কোনোদিন দেখিনি। হুম। তবে আমার ওই দাদুর বাড়িতে এরকম মেলা হরিণটের আয়োজন করছিল। আচ্ছা, ওই যে গলার যেটা ফুটো হওয়ার কথা বলে হ্যাঁ সেটা তো হ্যাঁ কমপ্লিট করলো। ওইটা, ওটাই ওটাই। হ্যাঁ ওইটাই। আচ্ছা আচ্ছা। ওই মেলা হরিণটের মানে আমার দাদুর মা শুরু করলো যে তুই একবার দিয়ে দেখ। এখন মায়ের কথা ফেলতেও পারে না, এদিকে নিজে মনের দিক থেকে একটু বিশ্বাসও করে না। হুম হুম। শেষে চাপে পড়েই তারপরে আমার বাবার কাছে আসে। হুম। আমার বাবার চেয়ে বয়স কম, যদি আমার সম্পর্কে দাদু হুম। অনেকটাই কম। আইসা বাবাকে তো ভাজতে বলতো, বলতো ভাজতে এরকম মা তো ছাড়ে না, তোমাদের সঙ্গে তো ভালো সম্পর্ক, তাহলে একটু ওনাকে একটু যে খবর দিয়ে নিয়ে আসো একটু মেলন নদী। এখন মার ইচ্ছা, বাবাও বলে যে একটু দিয়ে দেখতে শেষ সময়। হুম হুম হুম। এখন আমার রাতে বাবা আবার বললো যে কাকা তোমার তো বিশ্বাস হয় না, তাহলে শুধু শুধু এখন তো মেলার হন্নর দিলেও তোমার 20-50 টাকা খরচা হবে, যে একজন মানুষ ডাক দিবে আহ্বান কীর্তন করার জন্য। তখন তো 50 টাকা আমার নগদ হ্যাঁ, চাই মোটামুটি। এটা তো তোমার খরচা হবে, বেকার তুমি এটা করতে যাবে কেন। বাবা বলে, বাবা জানে যে বিশ্বাস করে না উনি, আচ্ছা। মানুষের সঙ্গে এটা ওটা গল্প, বাবা এরকম বলতে থাকলো। তখন বলতেছে ভাস্তা তুমি যাই বলো না বলো, তোমার ঠাম্মি ছাড়বে না, আমাকে মেলা হরিণুর দিতেই হবে। হুম। এখন ভালো মন্দের সাথে সাথ দেয়, আমি এখনো আমি বলছি আমি বিশ্বাস করি না, কিন্তু চাপে পড়ে হলো আমাকে বাড়িতে মেলার আয়োজন করতে হবে, তুমি একটু তাহলে ভগবান মামাকে তাহলে একটু খবর দিয়ে আসো। বাবা বলতেছে এর মধ্যে যাবো, এত দূর হাইটে আসবো, কয় তোমার বিপদ হলেও যাইতে হবে। আরে বাবা যে খবর দিয়ে আসে। সকালে এই ঘটনা, বাবা 9টা-10টার দিকে যায় সেখানে যা খবর দেয় হুম। যে এরকমই দিতে হবে, মেলা দিতে হবে, এরকম কি হয়েছে। বলছে তুই তো বিশ্বাস করে না, কারণ মামা জানতো, মামা আমাদের এখানে পাই আসতো, আসতো থাকতো খাইতো, জানতো কে কেমন, আমার পাড়ার মানুষ অনেকের সঙ্গে ওনার ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। হুম। উনি বলছে যে এটা তো করে না। তো যাক, তুমি যখন আসছো তোমার কথা তো না শুনলে হবে না, তুমি হাজার হলেও তো আমার বোনের জামাই, তোমার কথা যে না শুনি তাহলে তো আবার খারাপ মন্তব্য করবে। যাক যাব। হুম। কবে? তো বাবা বলছে আজকেই দিবা, কারণ রুগীর অবস্থা ভালো না সব জায়গা থেকে। বাবা সত্যি কথাই বলছে যে সব জায়গায় থেকেই রুগীকে বিদায় আদায় দিয়ে দিচ্ছে, ভালো মন্দ খাওয়াইতে বলছে, সেই হিসাবে তুমি যাইবা। যাবো, আজকেই যাবো, তাহলে তুমি যাই খবর দাও, আমি সন্ধ্যার আগেই ওখানে পৌঁছে যাব, হুম। তোমাদের ওখানে যাব, ওখান থেকে যাই দেবো। আমাদের বাড়ির থেকে 4-5 বাড়ি পরেই ওই দাদুর বাড়ি। আচ্ছা। মাঝখানের বাড়িগুলো আমাদের শরিকদেরই বাড়ি ছিল। হুম। তারা যথারীতি মেলার আয়োজন করছে, সন্ধ্যায় মেলা শুরু করছে, সেই আহ্বান কীর্তন হয়েছে, 1-2টা গান। তো মহাদেবকে কিন্তু ভোলানাথ, পাগল, মেলা কিছু বলে মানুষ বিভিন্ন নামে ডাকে। সে গানগুলার মধ্যেও কিন্তু আমার যতটুকু মনে পড়ে সে সময় গানের একটা হেডিং আমার মনে আছে, আর পাগল আয় রে। আচ্ছা। হ্যাঁ, এরকম একটা গান। এরকম গান আছে সুন্দর করে,
তুমি লাগাইয়া চাঁদেরও বাজার, এখন কোথায় রইলা হে, পাগল আয় রে, এরকম গানের কি আছে ওদের। আমি অনেকদিন হলে এগুলা কোনো কিছু শুনি না, তো যাকে এটুকু আমার মনে আছে যে এরকম আহ্বান কীর্তন করে, সেরকম কীর্তন শুরু করছে। তারপরে মেলায় বসছে, বসার পর এও একটা আসন পাইতে বসছে, সামনে ফুল টুল দেয়, একটা জলচকির মতো একটা আসন, টুল বললো হয়, জলচকি বললে, ওর উপরে আসন দিয়ে ফুল টুল দিয়ে সুন্দর করে ধুতরা ফুল টুল দিয়ে সাজে একটা আসন পাচ্ছে। তারপরে এবার যথারীতি কীর্তন, আহ্বান কীর্তনটা শেষ হলো। শেষ হওয়ার পর এবার সবাই একদম নিরিবিলি নিশ্চুপ। এবার সেই আমার মামার মধ্যে আর সেই আসনের অপর সাইডে তার সঙ্গে কথাবার্তা শুরু হলো। এখানটাও সেই একই ভাবে বলা শুরু করলো যে মানুষ তো আগে আমাদেরকে কেউ বিশ্বাস করে না, নৌকা ডুবিয়ে দিয়ে তারপরে আসে হলো উদ্ধার করো উদ্ধার করো, আগে তো কেউ আসবে না। একেও তো সব জায়গা থেকেই বিদায় করে দিচ্ছে, প্রকৃতপক্ষে এর এখন আর কন্ডিশন ভালো না। আর তাছাড়া যে এই মেলা হরিণটের আয়োজন করছে, এর তো মনে প্রাণে মোটেই বিশ্বাস নাই। এ মানুষের চাপে পড়ে, তার মার চাপে পড়ে আজকে এই মেলার আয়োজন করছে। ওইখানেই বলছে, হ্যাঁ ওইখানেই বলছে, এত চাপে পড়ে আয়োজন করছে। তাছাড়া এ তো মানুষের কাছেও বলে বেড়ায়, এই ভগবান খারেকলা ফালতু, মিসাই লাফালাফি পারে, মিসাই গিরা ছুলে, এগুলা ওর ফালতুমি, এগুলা শোনাইলো টোনাইলো। তারপরে সেই সুধীর মাস্টারের মা বলছে, যাই হোক না হোক বাবা, তোমাকে দেখতে হবে, তার স্বামীর অসুখ, কাজে সে তো একটু মর্মাহত হবে। সে বলতেছে দেখতে হবে, আমার ছেলে কি করলো না করলো সেটা না, তোমাকে দেখতে হবে, বাঁচাইতে হবে, এগুলা বলতে থাকে। তখন মিনিট খানেক চুপচাপ থেকে তারপরে সুধীর মাস্টারকে বলছে যে এবার তুমি আয়োজন যখন করছো, ঠাকুর যখন এখানটা আমরা আহ্বান করছি ঠাকুরকে, দেখি ঠাকুর কি বলে, আমাদের আয়োজন, আমাদের আকুতি ঠাকুর রাখে কিনা, আমরা একটু চেষ্টা করে দেখি। সেই জায়গায় তারই নাই, আয়োজন তো তোমার শেষ, যা করছো করছো, আর তোমরা এই জায়গাটা যাই দেখি। সুধীর মাস্টারকে বলতেছে, তোমার বিশ্বাস থাক অবিশ্বাস থাক, সেটা পরের কথা, পরে হবে। এবার তুমি দুই চোখ বন্ধ করে একদম মাটিতে মাথা ঠেকিয়ে তুমি একটু ঠাকুরের উদ্দেশ্যে একটু প্রণাম করো, প্রণাম করে মনে মনে ঠাকুরের স্বরূপটা স্মরণ করো। সুধীর মাস্টারকে বলছে। ওনার অবিশ্বাস তো, কাজে উনি প্রথমে একটু ইতস্ত বোধ করলো। তখন ওনার মা বলতেছে, সুধীর তুই প্রণামটাও কি করতে পারবি না? তুই একজন মাস্টার মানুষ, মানুষ যদি একটা যদি কোনো কিছু বলে, বয়োজ্যেষ্ঠ মানুষ যদি কোনো কিছু বলে, সে কথা তো মানুষ শুনে। তা আমি তো তোর মা, আমি কি তোর খারাপ চাইবো? আর উনি মেলা ভরে নোট দিতে আসছে কিন্তু তোর বাবার জন্য, যা বলে তুই একটু করে। তখনই তস্ত বোধ হলো সুধীর মন্ডল, সেই ঘর ভর্তির লোক, তার মধ্যে চোখ বন্ধ করে প্রণাম করলো, মাথা একদম মাটিতে ঠেকিয়ে দিয়ে বললো, তুমি ঠাকুরের স্বরূপটা একটু চিন্তা ভাবনা করো, প্রণাম করো, আর তোমার বাবার একটু আরোগ্য কামনা করো বললো। তারপরে এবার প্রণাম করলো, প্রণাম করে 1 মিনিটের মতো, 1-1.5 মিনিট হবে, প্রণাম করে তার উঠলো। ওঠার পর তারপরে সুধীর মাস্টার সেই হাউমাউ করে কেঁদে উঠলো। কি হলো?
কেঁদে উঠলো, বলছে ঠাকুর আমি কত বড় অপরাধী, হুম। আমি এতদিন জানতামই না, আমি শুধু মানুষের কাছে অপপ্রচার করে গেছি যে ভগবান কেমনে মিছেই এগুলা করেন। উনি সেই সময় ঠাকুরের দর্শন পাইছিলেন। আচ্ছা। সেই দর্শন পাওয়ার পরেই উনি হাউমাউ করে কাঁদিয়া এই কথাগুলো বলছেন মানে ওই যে এতদিন আমি এত অবজ্ঞা করলাম, আমি তো একটা পাপী, হুম। আমি ঠাকুরের প্রতি আমি বিশ্বাস রাখতে পারিনি, আমি জীবনে এটা কল্পনাও করিনি। ঠাকুর তুমি আমাকে মাফ করো, আমার বাবার রূপ থেকে তুমি মুক্ত করো। এটা বলার পরে তারপরে উনি কে বলল যে কান্নাকাটি তুমি কোনো কিছু করো না, তুমি আবার প্রণাম করো, প্রণাম করে তোমার এই আরোগ্য কামনাটাই করো। এখন তুমি কি দেখলা না দেখলা এইটা নিয়ে আর তুমি কোনো কান্নাকাটি করবে না, হুম। প্রণাম করে উঠো। তোরা আবার প্রণাম করলো, সে আরোগ্য কামনা টামনা যাই করুক করলো, তারা উঠলো। ওঠার পরে বললো তাহলে এবার তুমি উঠে যাও, তোমার বাবা ভালো হবে। তো ভালো হয়েছিল? হ্যাঁ, খালি ভালো হওয়া না, তারপরেও বলছিল তখন তো এটা তখন তো পাকিস্তান, হুম। তখন বলছিল তোমার বাবা এই পাকিস্তানে মরবে না, এই রোগ ভালো হবে, তোমার বাবা ভারতে যাবে, ভারতে যাওয়ার পরেও 2-4 বছর ভালোভাবে বেঁচে থেকে মরবে। তারপরে তো 71 সালে আমরা এই জায়গায় আসার পরে সবাই এ প্রান্ত ও প্রান্তে গেলাম, কারোর সঙ্গে কারো কোনো যোগাযোগ থাকলো না। পরবর্তীতে যখন আমরা এই বাড়িতে আসলাম, এই বাড়িতে আসার পর যোগাযোগ হলো যে তারাও মালদা জেলার নবাবনগরে এসে বাড়ি করছে, বাড়ি করে ওখানে, হ্যাঁ ওখানে বাড়ি করছে, ছেলে পেলে নিয়ে নালাগুলাতেও বাড়ি করছে, মাস্টারিও করে, এখানে এসব মাস্টারি করছে, যেহেতু পূর্ব পাকিস্তানের সেই সার্টিফিকেট মূল্যে এখানেও চাকরি করছে। হুম। ওনার বাবা তারপরও 4 বছর 5 বছর বেঁচে তারপরে মারা গেছে এখানে। ভারত? হ্যাঁ, ভারতে? হ্যাঁ ভারতে। তার মানে 74 75 বা 76 সালের দিকে মারা গেছে। মানে ওই ঘটনার পরে 4-5 বছর? হ্যাঁ, তারপরে 4-5 বছর। এবং সে যে ঘাটা হয়েছিল যেখান থেকে ভাত বেরোইতো, সেই জায়গাটা 7 থেকে 10 দিনের মধ্যে ওই জায়গাটা শুকিয়ে পরিষ্কার, একদম প্লেন। যেটা চিকিৎসা শাস্ত্র, যেটা চিকিৎসা শাস্ত্রেও করতে পারেনি, এত বড় মিরাক্কেল, এই অবস্থায় বেঁচে গেছে। কোনো ওষুধপত্র দিয়েছিল এটার ক্ষেত্রে? না, এটার ক্ষেত্রেও কোনো ওষুধ? শুধু বলছিল যে ওনাকে একটু প্রসাদ খাওয়াইয়া দেন। ওই হরিণুটের প্রসাদ? হুম, তাতে ভালো হয়ে গেল? তাতেই। এই এটাই এই মিরাক্কেল। কেউ বিশ্বাস করবে এইসব ঘটনা? এই গল্পগুলা এখনকার এই যুগে, বিজ্ঞানের এই যুগে তো মানুষ বিশ্বাস করবে না, এটা কোনোদিন সম্ভব হয়? হ্যাঁ। তবে এই ভদ্রলোকের আরো অনেক অলৌকিক ঘটনা আছে, এরকম উনি করছেন পরবর্তী জীবনে, অনেকের সঙ্গে অনেক কিছু করছেন, এরকম অনেক ঘটনাই জানা। তবে আমি যেটা বললাম এটা হলো আমার প্রত্যক্ষ দেখা ঘটনা, শোনা ঘটনা। আচ্ছা। কারণ আমি ওখানে প্রেজেন্ট ছিলাম আমার দাদুর বাড়ি। আচ্ছা। কাজেই ওনার অনেক ঘটনাই জানা আছে, কিন্তু সবগুলাই তার দেখা, সব জায়গায় তার এগুলা যায়নি। কোথায় মেলা হরে নোট দিচ্ছে কি না দিচ্ছে, কেন দিচ্ছে, এগুলা খোঁজ খবর তার অত করতাম না। যেগুলা বললাম বা আরো কিছু ঘটনা আছে হুম। যেগুলা ওনার মুখ থেকেই শুনছি, আমার মা আমার মুখ থেকেও শুনছি। মানে ওই যে কি নাম বলেছিলেন? ভগবান খা। ভগবান খা, ওনার মুখ থেকে শোনা? হ্যাঁ, এই আজকে অমুক জায়গায় গেছিলাম ভাগনা, এই এই হলো। উনি কি এখন জীবিত আছেন? না, এখন মৃত? এখন মৃত। ওনার ছেলে পেলেরা এই উত্তর দিনাজপুরে আছে।
তাহলে তো ওনার ছেলেরাও এই ঘটনা জেনে থাকবে। হ্যাঁ, ওনার বড় ছেলে জানবে। হুম। একেবারে ছোট যে দুটা, এই দুইটা জানবে না, তাছাড়া 3 ছেলেই জানবে আচ্ছা। এগুলা ঘটনা। তো ওনার মেজো ছেলে, ও কিছুদিন প্যারালাইসিসের চিকিৎসা করতো, কিন্তু ওইরকম কোনো কিছু না, অলৌকিক ভাবে ভালো না। এই ওষুধপত্র ওষুধ দিয়ে। গাছ গোছ এটা ওটা দিত এবং তড়িঘড়ি সেটা ভালো হয়। ওটা একটা চিকিৎসা শাস্ত্রের মধ্যেই পড়ে চিকিৎসা যায়। শাস্ত্রের মধ্যে পড়ে, কিন্তু কিন্তু এটা উনি যে অলৌকিক না। অলৌকিক ভাবে যেগুলাকে ভালো করছে সেটা ওনার মেজো ছেলে এটা করে নাই। ওনার মেজো ছেলের নাম হলো সুপদ। এই সুপদ দাও পরবর্তীকালে বাবার অবর্তমানে কিছুদিন চিকিৎসা করছে। আচ্ছা। মানে তারপরে এখন বলছে এখন যে আর সেসব ঘটনা, তাহলে যেহেতু উনি বেঁচেই নাই, তাহলে আর না, কি করে আর ইয়ে হবে, না, স্বাভাবিক। ওনার ওই এরিয়াতে হিন্দু মুসলমান যারা ওইখানে বাস করে বা অনেকেই সেই পূর্ব পাকিস্তান থেকে ভারতে আসছে, যারা ওই এরিয়ার লোক, তারা এই সমস্ত ঘটনা সমস্তই বলতে পারবে, কারণ এই ভগবান খার এইসব অলৌকিক ঘটনা প্রচুর বিস্তার লাভ করছে, চারিদিকে একদম ছড়িয়ে পড়ছিল সবকিছু। আরো এরকম কোনো ঘটনা তার মানে আছে অবশ্যই। হ্যাঁ, আরো অনেক ঘটনাই আছে। আচ্ছা, আচ্ছা। এখন কি সেগুলো মানে বলার মতো? এখন বলার মতো এরকমই নাই। যদি কোনোদিন সময় হয় আমি লিখে পাঠাবো সেই ঘটনা আমার যেগুলা জানা আছে, হ্যাঁ। তো আরো দু একটা যা শুনছি। আচ্ছা, তো আমরা চাইবো যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে কি শ্রোতা বন্ধুরা, আমরা ওনাকে আরেকবার লাইভে আনতে পারি। তো তো তোমরা কেমন লাগছে ঘটনাগুলো, ওনার যে ঘটনাগুলো বললেন, ঘটনাগুলো কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ওনাকে আরেকবার আমাদের চ্যানেলে সেসব ঘটনাগুলো যেগুলো আরও জানেন ওনাকে সেগুলো বলার জন্য আমাদের চ্যানেলে আমন্ত্রণ করব। তো আজকের মতো এইটুকুই। তাহলে আরেকবার যদি আরো যে ঘটনাগুলো আছে আমরা তাহলে যদি সময় হয় আপনাদের চ্যানেলে এসে বলবার, সময় না হলে আমি লিখে জানাবো। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। তো আমাদের চ্যানেলে ঘটনা তো রোজই শুনেন, তাই তো? মোটামুটি কবে থেকে শোনা হয়? আমি শুরু থেকেই শুনি। এই ঘটনাগুলো জানলেন কিভাবে, যে মানে কোনো কারো শুরুতে জানছেন যে এই চ্যানেলটা সম্বন্ধে? এই চ্যানেলটা সম্বন্ধে হঠাৎ করে একদিন দেখলাম ইউটিউব চ্যানেলে এটা আছে, আর শুনলাম যে ভূত ভিশন নামে একটা চ্যানেল খুলছে, এরকম অলৌকিক ঘটনা, ভূতের গল্প এগুলা নিয়ে চ্যানেলটা চলছে। হ্যাঁ, তো সেটা আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের চ্যানেলটা আর কি বিভিন্ন জায়গা থেকে ঘটনাগুলো আসে। আসাম থেকেও ঘটনা আছে, বাংলাদেশেও কিছু ঘটনা আছে, যেটা চরণ মিলের একটা ঘটনা কথা বললাম। আমার তো সেগুলো জানা নাই, আমি সব জায়গায় তো আর যেতে পারছি না, কারণ কিছু জায়গায় গেছিলাম। চলন বিলের একটা ঘটনা, ভূতের বিয়ে বাড়ি, ওটা শোনা আছে। ওটা শুনছি। আত্মার ডাক, এটা শোনা আছে। হ্যাঁ। আরো দুই একটা পাকিস্তানি আর্মি নাকি ওই কোয়ালিটির একটা নাম, পাকিস্তানি আর্মির টহলদারি, হ্যাঁ, হ্যাঁ, এরকম একটা গল্প ছিল, ওটাও পাকিস্তানের আর্মির হ্যাঁ, টহলদারি। ওই গল্পটাও শুনছি। তো সব ঘটনাগুলো কেমন লাগছে? ভালো লাগছে। যদি তাহলে অবশ্যই যা কেমন লাগছে একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে ভালো আমাদের লাগছে শ্রোতারা আরেকটু করে আসবে। আর ভালো লাগছে বলেই আজকের এখানে এটা বলা। হ্যাঁ, আমাদের এটা খুব ভালো লাগছে আমাদের সেটা। তো আপনার পরিচিত যারা আছেন তাদেরকে একটু লিঙ্কটা শেয়ার করে দেবেন চ্যানেলে, তাহলে আমাদের চ্যানেলের সেই ঘটনাগুলো ওনারাও শুনতে পারবেন। যত সম্ভব লোক আমাদের চ্যানেলে জুড়বেন, পরিবারটা আরো তত বড় হবে, আরো বিশেষ করে আরো বিভিন্ন জায়গার ঘটনা আমরা জানতে পারবো। তো যত বেশি সংখ্যক লোক জুড়বে সে তত তাড়াতাড়ি সেটা সম্ভব হবে, কারণ কম সংখ্যক লোক থাকলে পরে সেই ঘটনার ভান্ডারটা কিন্তু কম হবে। যত বেশি সংখ্যক লোক শুনবেন তাদের মন থেকে বা তাদের যে জানা ঘটনাগুলো, তারাও সেই ঘটনাগুলো বলতে হয়তো আগ্রহী হবে, কারণ এমন ঘটনা কিন্তু গোটা পৃথিবীতেই এরকম বিভিন্ন জায়গাতেই ঘটে। এই নিয়ে অনেক চ্যানেল আছে, সেটা নিয়ে আমি যাচ্ছি না, কে কোথায় কি বিষয় নিয়ে কোন ঘটনা নিয়ে কথা বলেছে। তো আমি যেসব আমার পরিচিত যেসব লোকেরা যারা আমাদের চ্যানেলে ঘটনা পাঠাচ্ছেন, ওনাদের অনেক ধন্যবাদ। যারা যারা ঘটনা পাঠিয়েছে এখনো পর্যন্ত বা পাঠিয়েছেন, তোমাদের অনেক ধন্যবাদ। যদি তোমাদের এরকম কোনো ঘটনা জানা থাকে আরও অবশ্যই লিখে পাঠাবে।
আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের চ্যানেলে এরকম আমরা লাইভে আপনাদেরকে এনে সেই ঘটনাগুলো শুনিয়ে নিতে পারবো যদি আপনাদের সময় থাকে। তো আজকে যে ঘটনাগুলো শোনা হলো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও কেমন লাগছে, আর চ্যানেলের লিঙ্কটা একটু শেয়ার করে দিও। যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা, তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, তাতে করে আমরা একটু মোটিভেট হবো, আমাদের আরও এনার্জি বাড়বে, ঘটনাগুলো মানে জানার উদ্যোগী হবো আমরা, আরও বিভিন্ন জায়গার ঘটনা তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতো এটুকুই। আবার আগামী মঙ্গলবারে ফিরে আসবো আরও একটি রোমাঞ্চক ঘটনা নিয়ে, যেটি আমাদের আরেকজন গল্প প্রেরক পাঠিয়েছেন। তো হাজির হব আবারও মঙ্গলবার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। তো সতীশবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে এসে ঘটনা বলার জন্য। আমরা চাইবো আগামীতে আরও কিছু সময় এসে আমাদের চ্যানেলে ঘটনা পরিবেশন করবেন। তো আজকের মতো এখানেই আমরা আমাদের এপিসোডটা শেষ করছি, ঘটনাগুলো শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।